নগদে কাজ করার আমার 3 বছর পূর্ণ হলো। 2018 সালের সেপ্টেম্বরে যোগ দিয়েছিলাম, আজকে হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর। আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করেন যে এই 3 বছরে কি এমন করেছেন আপনি অথবা নগদ, বাংলাদেশের মানুষের 1007 কোটি টাকা বাঁচিয়ে দিতে পেরেছে নগদ এই গত 2 বছরে। কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান করতে পেরেছে। বাংলাদেশের দারুণ নতুন কিছু প্রযুক্তি নিয়ে এসছে যা এখন বাকি সবাই ব্যবহার করছে। তাহলে অনেকে আপনাদেরকে পছন্দ করে, রাইট? অফকোর্স। আর যার কারণে আজকে 5 কোটি গ্রাহক। পছন্দ না করলে তো আর মানুষ এভাবে এসে নগদে গ্রাহক হতো না। তাহলে অপছন্দ করে কেন? বিতর্কও তো দেখতে পাই। সিম্পল উত্তর, আপনি চিন্তা করে দেখেন, 1.5-2 বছরের মধ্যে যদি একটা কোম্পানি একটা পার্টিকুলার সেগমেন্ট থেকে 1000 কোটি টাকা বাঁচিয়ে দেয় মানুষের, যেই টাকাটা অন্য কোনো কোম্পানির পকেটে চলে যেত এবং সেটা হয়তো দেশের বাইরে চলে যেত, তাহলে তারা কতটুকু রাগান্বিত হতে পারে অথবা তারা কতটুকু ডেসপারেট হতে পারে এবং তার ফলাফল অনুযায়ী তিলকে তাল করতেই পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। আমি ওয়েলকাম করছি যদি কারো দ্বিমত থাকে। নাও কামিং ব্যাক, 2018 সালের শুরুর দিকে যখন আমাকে নগদে যোগ দেওয়ার কথা বলা হলো, আমার একটু টেনশন ছিল, একটু দ্বিধা ছিল। কারণ তখন অলরেডি প্রায় 26 থেকে 30টা কোম্পানির লাইসেন্স আছে, তারা চেষ্টা করছে, শুধুমাত্র 1জন বা 2জন পারছে, বাকিরা পারছে না। তো ওই অবস্থায় পারবে কি না এটা নিয়ে একটা দ্বিধা ছিল, আমারও ছিল ইনফ্যাক্ট। তাহলে আমি কেন যোগ দিয়েছিলাম? নগদের সাথে যুক্ত মানুষগুলোকে এবং তাদের ভিশন শুনে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তারা যে প্রযুক্তির কথা বলছিল, সেই প্রযুক্তির কারণে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বদলে যাবে এবং যেটা যাচ্ছে সেটা শুনে আমি ইনস্ট্যান্টলি ডিসিশন নেই। সেকেন্ড, বাংলাদেশের ডাক বিভাগ আছে এটার সাথে। ডাক বিভাগ হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো টাকা আদান প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের সারা দেশে প্রায় 10,000-এর মতো বিভিন্ন লোকেশন আছে, পোস্ট অফিস থেকে শুরু করে, এবং তাদের 40 থেকে 45 হাজার মানুষ আছে। সো ওটা একটা বড় স্ট্রেংথ। 3 নাম্বার, পুরো বাংলাদেশের এই মার্কেটটাকে চেঞ্জ করার মতো একটা প্ল্যান ছিল। ঠিক সে কারণে 2018 সালে আমরা যখন যোগ দেই, সরকারের সাথে কাজ করতে হবে, এই কথাটা আমাকে অনেকে বলছিলেন পারবে, একটু ডিফিকাল্ট হবে। এখন ডিফিকাল্টিস ছাড়া তো কোনো ধরনের পরিবর্তনই সম্ভব না। সরকারের সাথে অনেকভাবে কাজ করা যায় এবং বাংলাদেশে অনেকের এই ধারণাটা খুব কম। সরকারের সাথে আপনি ওপেন টেন্ডার মেথড OTM এ কাজ করতে পারেন, আপনি ডেলিগেটেড প্রকিউরমেন্ট মেথড DPM এ কাজ করতে পারেন, আপনি লাইসেন্স নিতে পারেন, আপনি এজেন্সিশিপ নিতে পারেন, আপনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেতে পারেন, আপনি রেভিনিউ শেয়ারিংয়ে যেতে পারেন। এবং আমাদের অনেকেরই এই ধারণাটা খুব কম। কি এমন পরিবর্তন করলেন, কিভাবে আপনারা সেভ করলেন যে এতদিন পরেও, এত ভালো কাজ করার পরেও তাহলে কেন আমরা বিভিন্ন কটু কথা শুনতে হয়? উত্তরটা আমি শুরুতেই দিয়েছি। পরিবর্তন মানুষ সহজে নিতে পারে না। টাকা বাঁচিয়ে দেবেন, নতুন প্রযুক্তি আনবেন, রেট কমিয়ে দেবেন, অবশ্যই আপনার বিরুদ্ধে মানুষজন বা বিভিন্ন কোম্পানি স্ট্র্যাটেজি আনবেই এবং তার কিছুটা ফলাফল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। হাউএভার, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। বাংলাদেশে যদিও প্রায় 10 বছর ধরে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছিল, কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে সেই 2018 সালেও আপনাকে কাগজপত্র কয়েক পাতার ফর্ম ফিল আপ করতে হতো, আপনাকে ছবি তুলতে অনেক দূরে যেতে হতো। কারণ আপনি হয়তো শহরে বসে ভাবছি যে হ্যাঁ, ছবি তোলার এমন ডিফিকাল্ট কি, বের হবো গলিতেই তো একটা স্টুডিও আছে। না, গ্রামে গঞ্জে এই জিনিসটা নেই। এবং কোনো স্টুডিওতে গেলে আপনাকে 1 কপি ছবি দেবে না, 4 কপি ছবি তুলতে হবে, 100-150 টাকা লেগে যাবে। CNG রিক্সা ভাড়া দিয়ে যেতে হবে, তারপর ন্যাশনাল ID কার্ডের ফটোকপি করতে হবে, সেই ফটোকপি মেশিন খুঁজতে আবার আপনাকে একবেলা সময় ব্যয় করে অনেক দূরে যেতে হবে। আমরা চিন্তা করলাম নগদে যে এই একটা কাজও যাতে মানুষকে করতে না হয়, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন OCR, আপনি ফোন দিয়ে আপনার ন্যাশনাল ID কার্ডের ছবি তুলবেন, বাংলা অক্ষরগুলো পড়ে নেবে। 2018 সালেও বাংলা হরফ চেনার মতো প্রযুক্তি ব্যবহার করছিল না কেউ। এবং আপনি অবাক হবেন শুনে, বাংলাদেশ কিন্তু দারুণ দারুণ উদ্ভাবক আছেন, প্রযুক্তি প্রতিষ্ঠান আছেন যারা এটা নিয়ে কাজ করছেন। আমরা তাদের সাথে বসলাম, আমরা OCRটাকে বাংলা কি করে ব্যবহার করা যায় সেটা ঠিক করলাম। তারপর চিন্তা করলাম ছবি তোলাটা কি করে দূর করা যায়। সেলফি তুললাম, ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখা, তথ্য ভাণ্ডারের সাথে, মানে যেই মানুষটা এইমাত্র সেলফি তুললেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, তিনিই যে জাতীয় পরিচয়পত্রটা দেখালেন সেটা যাতে মিলে, সেই প্রযুক্তিটা আনা। এই কাজগুলো করতে গিয়ে মানুষজনকে অনেক কর্মঘণ্টা
মানে কমে গেছে, তাদেরকে অনেক জায়গায় যাতায়াত করতে হয় না, ঘরে বসে ইনস্ট্যান্টলি, দিস ইজ ট্রু ডিজিটাইজেশন, যার কারণে প্রায় 400 থেকে 450 কোটি টাকা বেঁচেছে। ট্রাস্ট মি, এই একটা প্রযুক্তি আনার কারণে এখন এটা সবাই ব্যবহার করছে। সো ধন্যবাদ যারা নগদের এই স্টেপটাকে ফলো করেছেন। দ্বিতীয়ত, আমরা দেখলাম যে এটা এখনো এক্সপেন্সিভ টাকা আদান প্রদান করা। আমার নিজের টাকা আমি পাঠাবো, তুলবো, হাজারে 18.5 টাকা, 20 টাকা, এটা চলছিল অনেক দিন ধরে, কেউ পরিবর্তন করছিল না। কারণ পরিবর্তন কেন করবে? একটা মার্কেটে যখন শুধুমাত্র একটা মার্কেট লিডার থাকে, একটা বড় কোম্পানি শুধুমাত্র অপারেটর, তার তো কোনো দায় পড়েনি, চলছে তো ব্যবসা, আমি কেন পরিবর্তন করব? সো সেই জায়গায় আসলে পরিবর্তনটা হচ্ছিল না। সো রেটটা কমানোর জন্য, ট্রাস্ট মি, দিস ওয়াজ এ ডিফিকাল্ট ডিসিশন। 20 টাকার জায়গায় 18 টাকার জায়গায় আপনি 9 টাকা 99 পয়সা করে ফেলবেন। আমাদেরকে অনেক অঙ্ক করতে হয়েছে, অনেকবার বসতে হয়েছে, এবং ফাইনালি সিদ্ধান্ত নিতে হয়েছে যে ব্রেক ইভেন বলে একটা কথা আছে, যে কতদিন ব্যবসা করার পরে আপনি মোটামুটি আপনার খরচ আয় ব্যয়টা সমান সমান করতে পারবেন। আমরা বলেছি 2-3 বছর পিছিয়ে যাক আমাদের ব্রেক ইভেন, প্রয়োজনে আরও কিছুদিন আমরা এটাতে ইনভেস্ট করেই যাব, তারপরেও আমরা রেটটা কমাবো। এই রেটটা কমানোর কারণে প্রায় 250 কোটি টাকা কম খরচ করতে হয়েছে। এই যে বিভিন্ন জন টাকা তুলছেন, টাকা পাঠাচ্ছেন, 250 কোটি টাকা মানুষের পকেটের টাকা পকেটে রয়ে গেছে। আদারওয়াইজ নগদ না থাকলে যেটা হতো, এই টাকাগুলো অন্য কোথাও চলে যেত, অন্য একটা কোম্পানির কাছে চলে যেত, এবং সেটা হয়তো আলটিমেটলি বিদেশে চলে যেত। তো আমাকে যদি বলেন তার মানে কি, দেশের টাকা আমরা দেশে রাখতে পেরেছি। নাও কিছুদিন আগে এবং প্রায় ডাক ও টেলিযোগাযোগ যে আমাদের মন্ত্রণালয় আছে, জব্বার সাহেব তিনি বলেছেন, সচিব মহোদয় বলেছেন, আমাদের ডিজি সাহেব বলেছেন, তারপরেও দেখা যায় যে আমরা প্রায় শুনতে পাই যে একটু বিতর্ক, নেগেটিভ ধোঁয়াশা তৈরি করা। আমাদের দেশে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট রোমান্টিসিজম আছে, যে কোনো কিছু ভালো করলে সাফল্যকে আমরা একটু বাঁকা চোখে দেখি, আর সেটা যদি সরকারের সাথে মিলে কোনো কাজ হয় তাহলে আরও বাঁকা চোখে দেখি। এটার হয়তো কোনো আমাদের ইতিহাসগত কারণ আছে। আমরা হয়তো মনে করি যে স্টাবলিশমেন্ট বা গভর্নমেন্টের সাথে কাজ করা মানেই হচ্ছে সুযোগের কেউ একটা ব্যবহার, অপব্যবহার করে ফেলছে। এটা আমাদের মধ্যে রয়ে গেছে, হয়তো যথেষ্ট কারণও আছে। বাট নগদে আমাদের এখনো মনে আছে, আমরা একবার সচিবালয়ে কাজ করছি, যাচ্ছি, মিটিং করছি, তাদের কথাবার্তা, আচার ব্যবহার, ম্যানেজমেন্ট স্টাইল একরকম, আবার আমরা এসে আমাদের বনানী অফিসে এসে আমরা এখানে আবার প্রাইভেট সেক্টরের মানুষজনের সাথে কথা বলছি, প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, মিটিং করছি। তার একটু পরে হয়তো দেখা যাচ্ছে যে আপনার আশুলিয়া, সাভার, গাজীপুরের কোনো, মানিকগঞ্জের কোনো আমরা উদ্যোক্তা ভাইয়ের সাথে দোকানে বসে কথা বলছি যে কি করা যায়। একটু পরেই দেখা যাচ্ছে রাজশাহী অথবা কি বলে সাতক্ষীরার কোনো ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছি। 2019 সালের 26শে মার্চের লঞ্চের আগেই প্রযুক্তি ঠিক করা, ইনভেস্টমেন্ট ঠিক করা, তারপরে আপনার যেটা বলে সরকারের সাথে সম্পর্কটা একদম সলিড করে ফেলা, এবং সারা দেশে ডিস্ট্রিবিউশন ছড়িয়ে দেয়া। যে কোনো ব্যবসায় যারা করেন তারা জানেন যে তার পণ্যটাকে, সেবাটাকে একদম পৌঁছে দেওয়ার জন্য কোনায় কোনায় প্রতিটা জেলা থেকে এক একজন ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে হয়। আমরা তাদের সাথে বসে একসাথে প্ল্যান করে চিন্তা ভাবনা করেছি, এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা অনেকেই বলেছিলেন যে দেশের মানুষের যদি উপকার হয়, কিছু টাকা যদি আমরা লসও করি, আমাদের যদি অনেক সময়ও লাগে, তারপরেও আমরা আপনাদের সাথে আছি। তারা আমাদের সাথে ছিলেন, এবং তার ফলাফল আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা অনেকে অনেক হ্যাপি, উদ্যোক্তা বন্ধুরা হ্যাপি। এখন বিল দিতে গেলে আগে 1.5 থেকে 2% অথবা বিল প্রতি 50 টাকা কেটে রাখতো। এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো নগদটা ফ্রি করে দিয়েছে, সেন্ড মানি ফ্রি করে দিয়েছে। এই ফ্রি ব্যাপারগুলো হয়তো অনেকের পছন্দ হয়নি। আচ্ছা, বিতর্কের আরেকটা জিনিস হচ্ছে যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কারণে অনেক সময় আমরা দেখি যে, প্রায় দেখবেন কিন্তু আপনার টিভিতে নিজেরাই অ্যাড দেখেন, অমুক জায়গা থেকে তমুক বলছি, কারণ হচ্ছে এখান থেকে প্রতারণা করা অনেকে। বাংলাদেশে কিছুদিন আগে মেট্রো রেল হচ্ছিল, সেই মেট্রো রেলেরও সরঞ্জাম চুরি করে ফেলছে মানুষজন। সেদিন দেখলাম 1400 কেজি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মানে একটা ভালো কাজ করতে গেলেও সেটার মধ্যে যে প্রতারকরা ঢুকবে না, সেটা কিন্তু নিশ্চয়তা নেই। তাই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রতিটা ট্রানজ্যাকশনকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ফলো করা হয়, যেটাকে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট বলে। কেউ সন্ত্রাসে অর্থায়ন করছে কিনা, কেউ বেআইনিভাবে ব্যবহার করছে কিনা, এই কাজগুলো করতে গিয়ে আমরা প্রায়ই খুব কেয়ারফুলি মনিটর করার চেষ্টা করি। সেখান থেকে হয়তো অনেক গ্রাহক কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আমি বলবো যে সেটা আপনাদের, আমাদের সবার ভালোর জন্য, এবং অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, অনেক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। সো ওটা হচ্ছে একটা ছোট জিনিস, সেই জিনিসটাকে তিল থেকেও তাল করা হচ্ছে। নাও কামিং ব্যাক, ঘুরে ফিরে আমি প্রায় শুনি যে ভালোটাকে চাপিয়ে রেখে একটু যেটা নিয়ে বিতর্ক আছে সেটাকে উস্কে দেয়া, এবং
অনেক স্টাবলিশড, অনেক জ্ঞানীগুণী মানুষের মুখ থেকেও আমি দেখতে পাচ্ছি। সেই জন্য তাদের সবার প্রতি অনুরোধ, আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আমাদের নগদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে, মালিকানা নিয়ে, তারপরে সরকারের সাথে আমরা কীভাবে কাজ করছি, আমরা কোন কোন জায়গায় কীরকম ডিস্ট্রিবিউশন এক্সপ্যান্ড করেছি, কী কী প্রোডাক্ট আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। জাস্ট একটা প্রতিষ্ঠান 1.5-2 বছরের মধ্যে একটা ভালো মার্কেট শেয়ার পেয়েছে, সরকারকে সাথে নিয়ে কাজ করার একটা উদাহরণ তৈরি করেছে। কিছুদিন আগে আমরা দেশের বাইরে গিয়েছিলাম, সেখানে অনেকে আগ্রহ প্রকাশ করেছে। এর কারণে যদি শুধুমাত্র জেলাসির কারণেই যদি আমরা শুধুমাত্র কাউকে হেয় করতে থাকি, তাহলে হয়তো অন্যরা উৎসাহ হারাবে। নগদ টিম অ্যাজ এ হোল, উই আর অ্যাবসলিউটলি ইন্সপায়ার্ড। আমরা জানি আমরা কি পরিবর্তনটা করেছি এবং সামনে করব। আমার 3 বছরের পোর্টফোলিওর জার্নি ওয়াজ অ্যামেজিং। আমি এ পর্যন্ত 6টা জায়গায় কাজ করেছি, তার মধ্যে দিস ওয়ান ইজ ডেফিনেটলি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। সো যাদের আমাদেরকে পছন্দ করেন, যারা নগদকে কাছে টেনে নিয়েছেন, তাদেরকে স্যালুট। যারা এখনও পছন্দ করতে পারেননি, যাদের মনে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, তাদেরকেও আমি বলবো যে ইউ আর মোর দেন ওয়েলকাম টু ভিজিট আস। আমাদের সাথে এসে কথা বলেন, দেখেন। আমাদের জন্য যদি কোনো সাজেশন থাকে, দেন উই আর মোর দেন হ্যাপি টু ওয়েলকাম ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নগদের সাথেই থাকুন। নগদ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। ভালো থাকবেন।